32 মিনিটে দেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে 4 গোলে গড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স, উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে নকআউটে স্পেন। কাঁচাবনে আল বারাকা টাওয়ারে আগুনে 2 জনের মৃত্যু, নিয়ম ভেঙে আবাসিক ভবনে অফিস ভাড়া, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা ফায়ার সার্ভিসের। সম্পর্কের নতুন ধাপে ঢাকা বেইজিং, তারেক শি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস, তিস্তা অর্থনৈতিক করিডোরে আগ্রহ, সফর শেষে দেশে প্রধানমন্ত্রী। অবশেষে দুয়ার খুলছে মালয়েশিয়া শ্রম বাজারের, 2-1 মাসে কর্মী পাঠানো শুরুর আশা। এবার এজেন্সি বাছাই করবে বাংলাদেশ, সিন্ডিকেট এড়াতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। এবং বিমান নামে গ্রাহকের 1000 কোটি টাকা আত্মসাৎ, ফরেস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের 8 মামলার তদন্ত প্রায় শেষ, নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও শাস্তির তাগিদ। সকালের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। গোল পাননি এমবাপে, মাঠে নামেননি হল্যান্ড। বোস্টনে এমবাপে হল্যান্ডের দ্বৈরথ উপভোগের সুযোগ হয়নি দর্শকদের, তবে বিগ ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন ওসমান দেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিয়েছেন ব্যালন ডি'অর জয়ী তারকা। নরওয়েকে 4 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এবার ফ্রান্স। বোস্টনে এমবাপে হল্যান্ডের শোতে ম্যাজিক ম্যান দেম্বেলে। প্রায় 1 দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেম্বেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডি'অর জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এ প্রজন্মের 2 গোল মেশিন কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন 2 দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটু। আবার আগের 2 ম্যাচে 4টি করে গোল করা এমবাপে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড। ফাইনাল স্কোর লাইনও এক পেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে এক পেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেম্বেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপে। দেম্বেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে। দেম্বেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এমবাপে দেম্বেলের হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ফরাসিরা। দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বড় পর্দায় ফ্রান্স নরওয়ে ম্যাচ দেখে প্যারিসের রাস্তায় জয় উদযাপন করেছেন তারা। আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হট ফেভারিট ফ্রান্স তাদের নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফ্রান্স। প্রথমার্ধেই
3 গোল দিয়ে বসে তারা নরওয়েকে। প্রথমার্ধে 1 গোল পরিশোধ করে নরওয়ে, দ্বিতীয়ার্ধেও তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। এদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়া ফরাসি ফুটবল দলের জয়ে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। The good players with that, and we are very confident. Excited to see a very good player. And we have to win it this time, eventually against Argentina to get our revenge. And anyway, it's nice to be here. গতবার না পারলেও এবার তারা কাপ নিয়ে ঘরে ফিরবে, এমনটাই প্রত্যাশা ফরাসি ফুটবল সমর্থকদের। অনেকদিন পর এত সুন্দর একটা ম্যাচ দেখলাম যে কল্পনাতীত। এতে মনে হয় যে ফ্রান্স আগামী বিশ্বকাপ আমাদের ফ্রান্সে আসতেছে। দেমবালে যে হ্যাটট্রিক করেছে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী এবারকার বিশ্বকাপ আমরা জিতব। আলেলো ফ্রান্স, বিবলো ফ্রান্স। রক্ষণভাগ এবং আক্রমণভাগ মিলিয়ে বেশ শক্তিশালী এবারের ফরাসি ফুটবল দল। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপ নিয়ে আরও খবর থাকছে এই সংবাদের শেষ অংশে। রাজধানীর কাঁচাবনে আল বারাকা টাওয়ারের 12 তলায় আগুন লেগে মারা গেছেন 2 জন। শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ড নিয়ে ফায়ার সার্ভিস জানায় বহুতল ভবনটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এছাড়াও আবাসিক ভবন হলেও নিয়ম বহির্ভূতভাবে ভাড়া দেওয়া হয়েছিল অফিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের কাটাবনের 14 তলা বিশিষ্ট আলবারাকা টাওয়ারের 12 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উপর ও নিচ তলায়, আটকা পড়েন অনেকে। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান ভবনটি আবাসিক হলেও আগুন লাগা ফ্লোরটিতে রয়েছে আইনজীবীদের চেম্বার। সেখানে আটকে পড়া 2 জন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশের ফ্ল্যাটের লোকজন চিল্লায় বলতেছে হচ্ছে টপ 10 এর বিল্ডিং আগুন। তখন হচ্ছে আমরা দৌড়ে চলে আসছি, ফ্যামিলি নিয়ে নিচে নেমে চলে আসছি। এখন দেখেন অষ্টআশিটা ফ্যামিলি থাকে। একজনকে ফোন দিয়েছে যে আমরা ভিতরে মানে 2 জন লোক ছিল, এখন জানি না উনি কোথায়। ঠাস ঠাস মানে কাজ ভাঙার আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ মানে প্লেট ভাঙতেছে বা ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে। একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে 2 জনকে হাসপাতালে পাঠালে তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওখানে অ্যাডভোকেট নোমান সাহেব থাকতেন, তার সহকারী আরেকজন 13 তলার উনি অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস জানায় আল বারাকা টাওয়ারের অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা। আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপে বাংলাদেশ চীন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকও করেন প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধানে ভূমিকার পাশাপাশি ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে চীন। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা ও বাংলাদেশিদের জন্য চীনে মেডিকেল ভিসা চালু করতে চায় বেইজিং। বৈঠকের পর ব্রিফিংয়ে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক অংশীদারিত্বের ভিত্তি রচনা হলো। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। আত্মমর্যাদা ও সম্মানের উপর দাঁড়িয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নতুন বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর বহুমাত্রিক বাণিজ্য সহযোগিতার নতুন ভিত গড়ার অধ্যায় রচিত হলো বেইজিং সফরে। মুখোমুখি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে 2 শীর্ষ নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় 2 দেশের দ্বিপাক্ষিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন ঢাকা বেইজিংয়ের নীতি নির্ধারকরা। আলাদাভাবে একান্ত বৈঠকও সেরেছেন 2 নেতা। মাননীয় প্রধানমন্ত্রীর 4 দিনের সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, ইট উইল বি a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping, যে একটা long-term
কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। রোহিঙ্গা ইস্যু ইজ এ টপ ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন। তো প্রথম উদ্যোগ যে নিতে হবে আমরা নিব। এদিকে মিয়ানমারকে সংযুক্ত করে ঢাকা বেইজিং ইকোনমিক করিডোরে চীন আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মাহাদি আমিন। বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো। তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। প্রধানমন্ত্রীর এই চীন সফরে অর্জন কি জানতে চাইলে উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে এই সফরে। বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে। এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কোয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে শ্রদ্ধা জানান বীর বিপ্লবীদের। চীনে প্রধানমন্ত্রীর 4 দিনের সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছিল না, যেখানে ছিল ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আশ্বাস। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যেমন সহযোগিতা করবে, তেমনি ঢাকা, বেইজিং এবং মিয়ানমারকে একযোগে সংযুক্ত করে ইকোনমিক করিডোর করতে চায় চীন সরকার। সে প্রত্যাশাও এসেছে এই সফরের মধ্য দিয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বেইজিং, চীন। 6 দিনের বিদেশ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 8:45 সরকার প্রধানকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। দেশে ফিরে প্রধানমন্ত্রী উপদেষ্টা জানান, চীনের প্রেসিডেন্টের বাণিজ্যিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার। আর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে সবার আগে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে 6 দিনের সফর শেষে শুক্রবার রাত 8:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাত 8টার কিছু পরেই বিমানবন্দর থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিল সফর সঙ্গীদের গাড়িবহর। পরে দুই দেশের সফরের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান দেখিয়েছে, এ সম্মান ভুলবেন নয়। এই সম্মান বাংলাদেশের জনগণকে দেখিয়েছে। বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের যোগাযোগ জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কিভাবে করা যায়, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রে কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মাহাদি আমিন। চীনের যে সম্পর্ক বাংলাদেশের সাথে, সে ঐতিহাসিক সম্পর্ককে উনি দ্বিপাক্ষিকভাবে একটা বহুমাত্রিক রূপ দিয়েছেন, যাকে আমরা বলছি যে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটা প্রসার, যেটা মূল ভিত্তি হবে কৌশল। এবং অবশ্যই আমরা এর মাধ্যমে উন্নয়ন, অগ্রযাত্রা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় যা আছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে, সেগুলি নিয়ে ইনশাআল্লাহ একযোগে কাজ করব। বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 2 বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। 2-1 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এবার মালয়েশিয়া নয়, রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। সিন্ডিকেট দুর্নীতি এড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ এজেন্সির।
আর স্বচ্ছতা নিশ্চিত না হলে ফের জনশক্তি রপ্তানিতে ধাক্কা আসতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষক। সাইফুল ইসলামের রিপোর্ট। মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। বরাবরই আলোচনার সামনে অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ। 2008 সালে বন্ধের পর চালু হয় 2016-তে। দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগে যায় 3 বছর। 2022 সালের আগস্টে শুরু হয় কর্মী যাওয়া। 2024-এর 1 জুন আবারও বাংলাদেশিদের জন্য বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এরপর শুরু হয় দুই দেশের আলোচনার টেবিলে নানা শর্ত শিথিলের দর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়। দুই দেশের সরকারের মধ্যস্থতায় আইনি জটিলতা শেষে শ্রমিকদের জন্য দ্রুতই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বায়রা। দুই সরকার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, যে পদ্ধতি ঠিক করবে, ডেফিনেটলি আমরা সেই পদ্ধতিতেই আমরা লোক পাঠাতে চাই। আমরা চাই যে দ্রুত গতিতে লোক যায়। সিন্ডিকেট, দুর্নীতির মতো নানা বিতর্কিত বিষয় এড়াতে এজেন্সি ও সরকারকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকরা। সরকার রিক্রুটিং এজেন্ট এবং সেক্টরের প্রতি ইতিবাচক একটা ভূমিকা নেবে। আমরা সম্মান স্বীকৃতি পাবো, তবেই তো আমরা উৎসাহিত হব। আমরা গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তাদের যে মিনিমাম চাকরি দিবে বলেছে, আমরা জনশক্তি রপ্তানি করে তার একটা বিরাট অংশ সেখানে কাউন্ট হতে পারে। আশার পালে যখন হাওয়া লাগছে তখন অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কর্মী পাঠানোর প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভেস্তে যেতে পারে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে দেয়া সরকারের নির্বাচনী ইস্তেহার। সরকার যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যা এমন একটা সিস্টেম চালু করবে ফলে শ্রমিকের অভিবাসন খরচ কমে আসবে, এটা কিন্তু সরকারের হাতে আমি মনে করি। এমন সম্ভাবনা শঙ্কার মধ্যেই সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশার কথা, যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে 2-1 মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো 2-1 মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে 0 কস্টে আপনার যেন লোক যেতে পারে। 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর জন্য সরকারি সংস্থা বয়োসেলকে দায়িত্ব দেওয়া হলে এখন পর্যন্ত প্রায় 3,000 যেতে পেরেছেন। বাকিদের ব্যাপারেও আলাদা সিদ্ধান্ত নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল। কুমিল্লায় মাসে গড়ে প্রাণ যাচ্ছে 27 জন। অবৈধ ইউটার, নির্ঘুম চালক, ফিটনেসবিহীন জানি কারণ, সব সংস্থার সমন্বয়ে তাগিদ। বিমান নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের 8 মামলার তদন্ত প্রায় শেষ। 1500 কোটি টাকা আত্মসাতের তদন্তে নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও। যদিও ফরেস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি লুটপাটের মাধ্যমে অন্তত 3,500 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। অপরাধীদের শাস্তির পাশাপাশি গ্রাহকের পাওনা অর্থ দ্রুত ফেরত দেওয়ার তাগিদ টিআইবির। তাসলিম তৌহিদের রিপোর্ট। পাসপোর্ট নিতে এসে দুদকের হাতে ধরা পড়েন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। তবে লুটপাট কেবল এই 207 কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য বলছে 2010 থেকে 2021 সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কেনা সহ নানা উপায়ে প্রায় 1500 কোটি টাকা লুটপাট করে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছে সাবেক এমডি হিমায়তুল্লাহ। বাকিরা এখনও বাইরে। এসব অভিযোগে দুদকের 8 মামলার বেশিরভাগেরই তদন্ত প্রায় শেষ। চার্জশিট দেওয়া হবে যে কোনো সময়। বিভিন্নভাবে আত্মসাতের অভিযোগে দুদকে অনেকগুলো অভিযোগ আসে। সেসব অভিযোগ তদন্ত শেষে দুদক থেকে ইতিমধ্যে 8টি মামলা দায়ের করা হয়েছে এবং এগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনীতি ছত্রছায়া যেহেতু হয়েছিল এই অপকর্মগুলা, সে কারণে আপনার এই মামলা দায়ের করা কিংবা অনুসন্ধানে
ডিলে হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্ত মামলার অনুসন্ধান কার্য সম্পন্ন হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। 40 লাখ গ্রাহকের এই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্নয়ের খেটে খাওয়া মানুষসহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে। ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, আওয়ামী শাসনামলে 1 দশকে জমিসহ নানা খাতে অন্তত 3.5 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। 2021 পর্যন্ত 3.5 কোটি প্লাস টাকা এই কোম্পানি থেকে আত্মসাৎ হয়। তৎকালীন বোর্ডের 2-3 জন এবং ম্যানেজমেন্টের কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তার যোগ সদস্য। যারা অ্যারেস্ট হয় না তাদেরকে অ্যারেস্ট করা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পদ ক্রোক করে তাদের যে টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে প্রচার করছেন, এই টাকাটা এনে গ্রাহকের আমাদের কোম্পানিকে ফিরিয়ে দিয়ে আমাদের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুবই সম্ভব যদি আন্তরিক হন। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। যাদের বিরুদ্ধে মামলা সেটাকে দুদক হোক বা অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা হিসেবেও তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদকের তথ্য বলছে, ফারিস্ট থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত 100 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দলিল নিবন্ধনের 3.5 মাস আগেই ভূমি অধিগ্রহণের টাকা ছাড় করেন অতিরিক্ত জেলা প্রশাসক। অভিযোগ উঠেছে, পাওয়ার অফ অ্যাটর্নির ভুয়া দলিল দিয়ে একজনের টাকা তুলে নিয়েছেন আরেকজন। এই অনিয়ম হয়েছে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন উন্নীতকরণ প্রকল্পে পলাশবাড়ির সাইদুর রহমান ও শামসুল আলমের কাছ থেকে 1.25 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 15 ডিসেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের আদেশে অধিগ্রহণের 18,09,375 টাকার পুরোটাই তুলে নেন শামসুল আলম। 2025 সালের 1 সেপ্টেম্বরের আদেশে বলা হয়, সাইদুর রহমান সম্পূর্ণ টাকা তুলে নেয়ার জন্য শামসুল আলমকে 6,886 নম্বর পাওয়ার অব অ্যাটর্নির দলিল করে দেন। সে অনুযায়ী টাকা ছাড় করা হয়। 1 সেপ্টেম্বর আদেশ হলেও 3 মাস পরে 15 ডিসেম্বর নিবন্ধন হয়েছে পাওয়ার অব অ্যাটর্নির দলিল। আবার রেজিস্ট্রি অফিসে সেই দলিলের কোনো হদিস নেই। পাওয়ার অব অ্যাটর্নির ওই দলিলের জায়গায় পাওয়া যায় অন্য দাতা ও গ্রহীতার দলিল। আবেদন করার পরেও ওনারা কোনো আমার প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই। এই শামসুল আলম 2 নম্বরই একটা কাজ করে সে টাকাটা উত্তোলন করে। সাইদুর রহমানের অভিযোগ, জাল জালিয়াতি করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের বিষয়ে এলে শাখায় অভিযোগ করার পর মাসের পর মাস ঘুরেও কোনো প্রতিকার মেলেনি। আর অভিযুক্ত শামসুল আলম বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি করে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। আমি টাকা পাইছি, অবকাঠামো এবং জমির মালিক আমি, এই জন্য আমি টাকা তুলছি। পাওয়ার অব অ্যাটর্নি কি কাজ করা লাগে ডিসি অবশ্য ওনারাই করছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুনের নজরে আনলে এ নিয়ে পুনরায় শুনানি গ্রহণ করার আশ্বাস দেন তিনি। যে ব্যক্তি পাওয়ার অব অ্যাটর্নির কথা আপনি বললেন, উনি একটা অভিযোগ দাখিল করেছেন আমাদের এখানে। যদি আমার অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আমাদের যে আইন কানুন রয়েছে, বিধি রয়েছে, তার আলোকে আমরা ব্যবস্থা নেব। এদিকে পলাশবাড়ির নুনিয়াগাড়ি এলাকার বাসিন্দা রেজাউল করিমের মা রেখা বেগমের কেনা 1 শতক জমি একই মহাসড়কের জন্য অধিগ্রহণ করা হলেও তাকে এখনো ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপেরহাট অংশে ভূমি অধিগ্রহণের ব্যাপক অনিয়মের অভিযোগ আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সীমান্তে পুশিন ঠেকাতে মেহেরপুরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। গতকাল আবারও শহরতলা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই মুহূর্তে মেহেরপুরে রয়েছেন রিপোর্টার বেনিয়ামিন, সরাসরি যাচ্ছি তার কাছে।
চলতি মাসে মাত্র 20 দিনের ব্যবধানে মেহেরপুরের 5টি সীমান্ত দিয়ে 25 জনকে পুশিনের চেষ্টা চালানো হয়েছে। সেক্ষেত্রে 25 জন যে পুশিন চেষ্টা চালানো হয়েছে তাদেরকে কিন্তু আবারও বিএসএফ তাদের কাঁটাতারের ওপারে নিয়ে গেছে। মেহেরপুর জেলায় 3 দিকেই কিন্তু সীমান্ত বেষ্টিত এবং ভারত সংলগ্ন। সেক্ষেত্রে কাঁটাতার দিয়ে বেষ্টিত থাকার কারণে রাতের কোনো একটি সময়ে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে ব্যক্তিদেরকে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদেরকে প্রতিহত করলে পরবর্তীতে তাদেরকে কিন্তু প্রতিটি স্থানে কিন্তু তাদেরকে কাঁটাতারের ওপারে আবার ফেরত নেওয়া হয়েছে। তো গেল 24 ঘন্টায় কিন্তু মেহেরপুরে 5 জনকে আবারও 2টি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালানো হয়েছে, যেটি একটি ধলা সীমান্ত দিয়ে এবং অপরটি কিন্তু শেওড়াতলা সীমান্ত দিয়ে 2 জনকে পুশিনের চেষ্টা চালানো হয়েছিল এবং ধলা সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা চালানো হয়েছে। স্থানীয়রা ধারণা করছে বিজিবি এবং গ্রামবাসীরা প্রতিহতের পরে তাদেরকে আবারও কিন্তু কাঁটাতারের ওপারে ফেরত নিয়েছে বলে কিন্তু ধারণা করছে সকলে। সেক্ষেত্রে আসলে বর্তমানে বারবার একই পরিস্থিতি আর কি, সীমান্তের এদিকে ঠেলে দেওয়ার যে ঘটনাটি ঘটছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীও কিন্তু বিজিবির সাথে পাহারা দিচ্ছে। গ্রামবাসীর এই পাহারা দেওয়ার ঘটনা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে কেউই কিন্তু এই অবৈধ অনুপ্রবেশ চাচ্ছে না এবং বিজিবি কিন্তু সেক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটে সেক্ষেত্রে কিন্তু বিজিবি টহল জোরদার করেছে। এই ছিল মোটামুটি মেহেরপুরে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর। সীমান্তে পুশিন চেষ্টার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মেহেরপুরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় 7 মাসেই 156টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 191 জন। অবৈধ ইউটার্ন, নির্ঘুম চালক, ছোট বড় যানবাহনের গতির পার্থক্য আর ফিটনেসবিহীন যানবাহন সহ একাধিক কারণে প্রাণ যাচ্ছে মানুষের। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি প্রতিরোধ করা সম্ভব ছিল এমন মৃত্যুর? ইশতিয়াক আহমেদের রিপোর্ট। একটি খুন হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা, অথচ সড়কে একের পর এক প্রাণ ঝরলেও কয়েকদিন পর সবকিছু যেন স্বাভাবিক। কেউ ফেরেন লাশ হয়ে, কেউ বেঁচে থাকেন আজীবনে পঙ্গুত্ব নিয়ে। গত 7 মাসে কুমিল্লা সড়কে প্রাণ গেছে 191 জনের। এইসব মৃত্যু কি শুধুই দুর্ঘটনা? ভৌগোলিক অবস্থানের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার কুমিল্লা। জেলার উপর দিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, এছাড়া কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুরমুখী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও কেন্দ্রবিন্দু এই জেলা। ফলে প্রতিদিন হাজার হাজার যানবাহন আর লাখো মানুষের যাত্রার চাপ বহন করতে হয় কুমিল্লা সড়ককে। বিআরটিএ ও জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে গত 7 মাসে কুমিল্লার সড়কে দুর্ঘটনা ঘটেছে 156টি, মামলা হয়েছে প্রায় 140টি, প্রাণ গেছে 191 জনের আর আহত হয়েছেন 154 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম 44টি, দাউদকান্দি 22টি, বুড়িচং 18টি, সদর দক্ষিণ 15টি, চান্দিনা 15টি। বছরের পর বছর দুর্ঘটনার তালিকায় ঘুরে ফিরে আসছে একই এলাকার নাম, তবু কমছে না প্রাণহানি। দুর্ঘটনার কারণ নিয়ে চালক ও পথচারীদের আছে নানা অভিমত। কাটা দিয়ে গাড়ি দম করে ঘুরিয়ে হঠাৎ করে গাড়ি ঘুরালেবার পরে হয়তো স্পিডে গাড়ি আছে, ব্রেক দিলে আর ব্রেকে কাজ হয় না। একটা না হারা তো লাইট দিন 24 ঘন্টায় গাড়ি চালান, এদের গাড়ি চালানো কোনো হিসাব কিতাব নাই। এই সমস্যার কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। অটো মনে করেন আমগো গতি থেকে আসি, অটো মনে করেন আমগো স্পিডে চালাইতো, ওইটা ফাট করে রাস্তার মধ্যে ঘুরালায়, এই কারণে দুর্ঘটনাটা বেশি ঘটে। মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব একক কোনো সংস্থার নয়। আইন প্রয়োগ করার কথা হাইওয়ে পুলিশের, চালক ও যানবাহনের মান নিশ্চিত করার কথা বিআরটিএর, আর নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলার কথা সড়ক ও জনপথ বিভাগের। তবে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম কতটা কার্যকর। অথবা এই অবৈধ ডিভাইডার সহ আমাদের যদি সার্ভিস লাইনটা যদি হচ্ছে আমরা অতি দ্রুত যদি চালু করতে পারি, এই সড়ক দুর্ঘটনার মাত্রাটা কমে যাবে। যাদের লাইসেন্স মধ্যে তারা ভারী লাইসেন্সের জন্য আবেদন করছে, তারপরে আবেদন করে স্লিপ পাইছে, এরকম আমরা পেয়েছি। খুব দ্রুত আইনের আওতায় না আনতে পারে, দৃষ্টান্ত তৈরি করতে না পারে, তাহলে এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকবে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এখন এই জিনিসগুলোকে দৃষ্টান্তের আওতায়, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে। দুর্ঘটনার পর তদন্ত হয়, নির্দেশনাও আসে, কিন্তু থামে না মৃত্যু। তাই ভুক্তভোগীদের প্রশ্ন, আর কত মানুষ লাশ হলে ঘুম ভাঙবে প্রশাসনের?
ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে। ভূমিকম্পে লন্ডভন্ড ভেনিজুয়েলায় লাশের সারি, নিহত বেড়ে 920, নিখোঁজ 50,000-এর বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা, অনিশ্চয়তায় লাখ লাখ মানুষ। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি আজও কমছে, তবে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে এই দুটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে জেলার বিভিন্ন নদ নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। পানি বৃদ্ধি ও ভাঙনের সবশেষ খবর জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা এবং করতোয়া নদীর পানি কিন্তু আজও কমেছে, তবে উজানের ঢলে এবং বৃষ্টিতে কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘটের যে পানি সেটি কিন্তু আমরা দেখছি যে ধীর গতিতে হলেও কিন্তু আজকেও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সকালের তথ্য অনুসারে যদি বলি যে আজকেও কিন্তু আমরা দেখেছি যে ঘাঘট নদীর পানি কিন্তু আজকে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের নদীর পানিও কিন্তু 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সপ্তাহের অধিক সময় ধরে বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টিতে কিন্তু সেই উজানের ঢলে কিন্তু এই দুটি নদীর পানি বাড়ছে। তবে তারা যেটি বলছেন যে বন্যা পূর্বাভাসের যে তথ্য, সেই তথ্য অনুসারে আজ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র এবং ঘাঘটের পানি গেল প্রায় 4 দিন থেকে কমছে তিস্তা এবং করতোয়ার পানি। তারা যেটি বলছেন যে উজানে বৃষ্টিপাত কমে গেছে, যে কারণে পানি ধীর গতিতে বাড়ছে এবং আজ থেকে যে পানি বৃদ্ধি সেটি কমে যাবে এবং যে বন্যার যে সংখ্যা সে আপাতত সে বন্যার সংখ্যা আর থাকছে না। তো এই পানি বৃদ্ধি কমলেও কিন্তু নদী পাড়ের মানুষের জন্য যেটি নতুন করে সমস্যা হয়েছে সেটি হচ্ছে নদী ভাঙন। প্রায় জেলার যে 4টি নদী পানি কমলেও কিন্তু করতোয়া এবং তিস্তা, সাথে পানি বৃদ্ধি হলেও কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘটের প্রায় 20টি পয়েন্টে ভাঙন চলছে। তো এই নদী তীরবর্তী এলাকার মানুষ যেটি অভিযোগ করছেন যে এই নদী তীরবর্তী এলাকাগুলো থেকে কিন্তু ব্যাপক পরিমাণ বালু উত্তোলনের ঘটনা ঘটে থাকে, নদী পাড়ে বালু উত্তোলনের ঘটনা ঘটে থাকে। এই কারণেও কিন্তু এই ভাঙন সবচেয়ে বেশি হচ্ছে। তো ভাঙন কবলিতদের দাবি যে দ্রুত যেন ভাঙনের প্রতিরোধে জিও ব্যাগ সহ ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদী পাড় থেকে ভাঙন এবং পানি বৃদ্ধির সর্বশেষ খবর। অনাবৃষ্টিতে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঝুঁকিতে লাখো মানুষের জীবন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এজন্য সহায়তা বাড়াতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে UNHCR। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা আশ্রয় শিবির। এখানকার 4 নম্বর ক্যাম্পে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত বসতি। পাদদেশ ও ঢাল জুড়ে গড়ে ওঠা বসতিতে বাস করছেন লাখেরও বেশি রোহিঙ্গা। বর্ষার টানা বৃষ্টিতে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের ডাল, ধসে পড়ে মাটি। ঝুঁকি কমাতে বালু ভর্তি বস্তা ও ত্রিপল ব্যবহার করা হলেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না ধস। শুধু এই ক্যাম্প নয়, উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পের মধ্যে অন্তত 8টি ক্যাম্প রয়েছে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে। বর্ষায় টানা ভারী বর্ষণ হলেই বাড়ে তাদের উদ্বেগ। ঘর ভাঙি যাবে গই, আর ভাড়ুলা নিবে একান সমস্যা, খান্দা বাঁচার গই একান সমস্যা, ডর লাগে ফাইন আর আছে পাহাড়ে খান্দা আর বেশি ডর হয়ে খান্দা ভাঙি করে রোড গাড়ির সমস্যা। জ্বর করে আর মিষ্টি নহয় আর জ্বর হয়, জ্বর করের এখন যদি খান্দা পারে বাঁয়ে পড়লে আর গার এখন গড়ার লাগলো বেশি অবস্থা। ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রমে আরও সহায়তা বাড়াতে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সমাধানের একমাত্র পথ হচ্ছে ক্যাম্পগুলো নকশা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা। মনে রাখতে হবে, ঝুঁকি মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। যেসব এলাকাগুলো ল্যান্ডস্লাইডের জন্য ঝুঁকিপূর্ণ সেই সব জায়গার প্রতি খেয়াল রাখা, যদি
বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় ওই এলাকার বাসিন্দাদেরকে একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। গত ৮ বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান ৩০ জনের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি 10টি দফতরে বেশিরভাগ পদই শূন্য। নিয়োগ না দেওয়ায় অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারাও নিয়মিত অফিস না করায় সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ প্রায় 1 বছর ধরে শূন্য। পাশাপাশি ওই দফতরের 5টি কর্মকর্তার মধ্যে 4টি খালি রয়েছে দীর্ঘদিন। ফলে নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। শুধু মহিলা বিষয়ক দফতরই নয়, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদেও নেই স্থায়ী কর্মকর্তা। অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তবে তারা হাতিয়ায় আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি কর্মকর্তা না থাকার কারণে সাধারণ মানুষ খুব একটা জটিলতার মধ্যে পড়ে। অফিসার না থাকার কারণে আপনার কর্মকাণ্ড স্থবিরতা এবং যথানিয়মে যথাযথভাবে হচ্ছে না। এখানে মহিলা বিষয়ক কর্মকর্তা নেই, তো এখানে নারীরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সরকারের কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই বিষয়গুলো উনি মাথায় নিয়ে অতি দ্রুত সংশোধন করে। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর কিংবা চট্টগ্রামে যেতে হচ্ছে। একাধিকবার লিখিত পাঠিয়েছি জনবলের জন্য আবেদন জানিয়ে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোনের মাধ্যমেও অবহিত করেছি। জনবল সংকট সমাধানে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ফুল টাইম কর্মকর্তা পদায়ন থাকলে কাজকর্মগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হয়। তো আমরা ইতিমধ্যে এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান যারা রয়েছেন জেলা পর্যায়ের কর্মকর্তা তাদের দৃষ্টিতে এনেছে, প্লাস আমরা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনবো। হাতিয়া উপজেলায় সরকারের 23টি দফতরের কার্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। প্রতিটি সিন্দুক থেকে বের করা হচ্ছে টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছে তার কাছে। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারিগরি টাকা, আর এই টাকা বের করে বস্তায় ভর্তি করা হচ্ছে এবং বস্তা ভর্তি করে নেওয়া হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়, প্রস্তুত করা হচ্ছে গণনার জন্য। প্রতি 3 থেকে 4 মাস পর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এমন দৃশ্য চোখে পড়ে। তবে এবার বেশ কিছুদিন পরে বলা যায় প্রায় 6 মাস পরে এই পাগলা মসজিদের যে টাকা দান বাক্স খোলা হয়েছে, এবং 6 মাস পরে আজকে সকাল 7টায় কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক সুহানা নাসরিনের নেতৃত্বে সকাল 7টায় এই দান বাক্সগুলো খোলা হয়। মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা 13টি দান বাক্সের মধ্যে একে একে প্রতিটি দান বাক্স খুলে টাকা বের করা হচ্ছে এবং বস্তা ভর্তি করে গণনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত যে প্রায় 11 নম্বর যে বাক্সটি আছে, দান সিন্দুকটি আছে, সেটি খোলা হচ্ছে। 13টি দান সিন্দুকের মধ্যে এর মধ্যে 10টি প্রায় শেষ হয়েছে, এবং 11 নম্বর যেটি আছে 12 নম্বরটি বলা যায় 12 নম্বরটি খোলা হচ্ছে, এবং এখন পর্যন্ত প্রায় 35 বস্তা টাকা পাওয়া গিয়েছে। এবং প্রতি বছর প্রতি যে 6 মাস পরে গত যে 6 মাস আগে সবশেষ দান বাক্স খুলে প্রায় 12 কোটি টাকা পাওয়া গিয়েছিল। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার যে আমার কাছে এই ছিল কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের টাকা গণনার আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে। ভেনিজুয়েলায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 920 জন, আহত হয়েছেন আরও 3360 জন।
ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত 172 জন। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে 50,000। পরাঘাতের মধ্যেও চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দল ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো, সুইজারল্যান্ড। পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। চারিদিকে কেবলই ধ্বংসযজ্ঞ। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার উত্তরাঞ্চল। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা, আহত হয়েছেন কয়েক হাজার। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন শতাধিক মানুষ। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে 50,000। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাইগুয়েরা অঞ্চল থেকে পর্যন্ত 200-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর ইতিমধ্যেই 214টি পরাঘাত অনুভূত হয়েছে, যা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ ও জটিল করে তুলছে। তবুও জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার তৎপরতায় জোরদার হচ্ছে আন্তর্জাতিক সহায়তাও। উদ্ধারকারী দল প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। যুদ্ধ জাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি 15 কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, বিপর্যয় মোকাবেলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং জাতিসংঘ সেই প্রচেষ্টার নেতৃত্ব দেবে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্বল অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিরতা ভেনেজুয়েলার জন্য এই দুর্যোগ মোকাবেলাকে আরও কঠিন করে তুলেছে। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। আবারও ফিফা বিশ্বকাপের খবর। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। এদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। স্পেন উরুগুয়ের মতো শক্তিশালী দুই দলের সাথে ড্র করার পর কেপ ভার্দে রুখে দিল সৌদি আরবকেও। টুর্নামেন্টে টিকে থাকতে সৌদির প্রয়োজন ছিল জয় আর কেপ ভার্দের একটা ড্র। সৌদির সঙ্গে কাঙ্ক্ষিত ড্র করায় 3 পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল কেপ ভার্দে। এদিকে 1-0 গোলে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বাজে উরুগুয়ের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে স্পেন। গ্রুপ পর্বেই এক আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙল এবারের বিশ্বকাপে। 2022 কাতার বিশ্বকাপে 64 ম্যাচে হয়েছিল সর্বোচ্চ 172 গোল। সেই রেকর্ড ভেঙে এবার 59 ম্যাচেই 177 গোলের সাক্ষী হলো পুরো বিশ্ব। টুর্নামেন্ট শেষের আগেই দর্শক উপস্থিতিরও নতুন রেকর্ড হলো। 1994 সালে হওয়া সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের আসরে। এবারের বিশ্বকাপে দলের সঙ্গে বেড়েছে ম্যাচ সংখ্যাও। গেল বিশ্বকাপের 64 ম্যাচের পরিবর্তে উত্তর আমেরিকার বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা 104টি। তাতেই এক আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড যে ভাঙতে যাচ্ছিল তা অনেকটাই অনুমেয় ছিল। এত দ্রুত যে ভাঙবে তা হয়তো কল্পনা করেনি অনেকে। সবশেষ কাতার বিশ্বকাপে হয় গোলের রেকর্ড। 6 গোলের ফাইনালের সুবাদে বিশ্বকাপ আসর শেষে সেবার গোল সংখ্যা দাঁড়ায় 172। তাতেই ভেঙে যায় 2014 ও 1998 বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই দুই বিশ্বকাপ আসরে গোল সংখ্যা ছিল 171টি। কাতার বিশ্বকাপে গড়া সেই রেকর্ড এবারের বিশ্বকাপে ভাঙল গ্রুপ পর্বে। 64 ম্যাচ নয়, বিশ্বকাপ আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে লেগেছে 59 ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্ক ম্যাচের প্রথম গোলে তৈরি হয় বিশ্বকাপের নতুন ইতিহাসের। শুধু মাঠের লড়াই নয়, গ্যালারিতেও নতুন রেকর্ড গড়েছে এবারের আসর। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের বিশ্বকাপ। 1994 সালে হওয়া সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে এবারের আসরে। ফিফা জানিয়েছে 36 লাখেরও বেশি দর্শক এখন পর্যন্ত এবারের আসরে মাঠে বসে খেলা উপভোগ করেছে। গ্রুপ পর্বে জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালেই ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ডের ঘোষণা করে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় সেই ম্যাচ পর্যন্ত 36,05,357 জন সমর্থক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এর আগে 1994 যুক্তরাষ্ট্র আসরে 36 লাখ মানুষ খেলা দেখেছিল। এখনো বিশ্বকাপের ম্যাচ বাকি থাকায় এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফার তথ্য অনুযায়ী স্টেডিয়ামগুলোতে প্রতি ম্যাচে গড়ে 99% আসন পূর্ণ ছিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি সেরে নিয়েছে পর্তুগাল। মায়ামিতে শেষ অনুশীলন সেশনের মধ্যমণি ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 3টি গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস করেছে পর্তুগিজরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ রবার্তো মার্টিনেস। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমার ঠিক পেছনে অনুশীলন শুরু করেছে পর্তুগাল ফুটবল দল। এই অনুশীলন সেশনে কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে আছেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো প্রথম ম্যাচে যখন কঙ্গোর বিপক্ষে খুব একটা পারফর্ম করতে পারেননি, দল ড্র করেছে, তাকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে এই বিশ্বকাপে নিজের উপস্থিতির কথা জানান দিয়েছেন পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন পর্তুগাল দলের, এবং অনুশীলনের প্রথম 15 মিনিট উন্মুক্ত থাকে সংবাদ মাধ্যমের জন্য। এরপর কিন্তু ট্যাকটিক্যাল যে অনুশীলনগুলো, যে ফরমেশনে খেলে, কে কোথায় খেলবেন এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসলে অনুশীলন করা হয়। আমরা দেখছি এখানে 3 গ্রুপে দলের ফুটবলাররা ভাগ হয়ে ওয়ার্ম আপ করছেন। এর মধ্যে সবচেয়ে বামের যে গ্রুপটি, এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো। তার আসলে শেষ বিশ্বকাপ আমরা বলতেই পারি। 41 বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। রোনালদো 41 বছর বয়সে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন। বিশ্বকাপেও কিন্তু এটি একটি রেকর্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বের পর্তুগালের শেষ ম্যাচ। কলম্বিয়া কিন্তু প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। র্যাঙ্কিংয়ে একটু পার্থক্য থাকলেও আসলে কলম্বিয়াকে বলাই যায় যে এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। সবশেষ কোপা আমেরিকা 2 বছর আগে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল কোপা আমেরিকার ফাইনাল। যদিও হেরে যায় ম্যাচটি, কিন্তু এরপরও বলাই যায় যে দলটিতে দারুণ কিছু ফুটবলার রয়েছে। পর্তুগাল দল এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায়, কারণ এই ম্যাচে জিতলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। মিডফিল্ড নিয়ে কিন্তু দলের কোচ বেশ আশাবাদী। শুধু মিডফিল্ড নয়, তাদের আক্রমণ ভাগেও যথেষ্ট বিকল্প রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি রোনালদো গোল করেছেন, পরবর্তীতে সাবস্টিটিউট হিসেবে নেমে রাফায়েল লিয়াও কিন্তু গোল করেছেন, এবং তাদের স্কোয়াডে আরেকজন গোল স্কোরার রয়েছেন, তিনি গনসালো রামোস। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে পর্তুগাল পা রাখতে চাইবে বিশ্বকাপের নক আউট পর্বে। প্রথম ম্যাচে যখন রোনালদো গোল পাননি, অনেকে কিন্তু বলেছে দলে তার প্রয়োজন নেই, দলে আসলে অনেকে তাকে চায় না, কিন্তু অনুশীলনে একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোনালদো, তার পেছনে পেছনে আছেন ফুটবলাররা, দলের সতীর্থরা, এবং অধিনায়ক যেভাবে আসলে যেটা হওয়া উচিত সেভাবেই কিন্তু রোনালদো দলকে নেতৃত্ব দিচ্ছে, এবং প্রত্যাশা এটাই থাকবে সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রূপকথার মতো বিশ্বকাপ কেপ ভার্দের প্রথম অংশগ্রহণে উঠল নকআউটে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে গড়িয়ে দিল ফ্রান্স। কাটাবনে আল বরাকা টাওয়ারে আগুনে 2 জনের মৃত্যু। নিয়ম ভেঙে আবাসিক ভবনে অফিস ভাড়া, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা ফায়ার সার্ভিসের। এবং সম্পর্কে নতুন ধাপে ঢাকা বেইজিং তারেক শি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। তিস্তা অর্থনৈতিক করিডোরে আগ্রহ। সফর শেষে দেশে প্রধানমন্ত্রী। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ রাব্বি আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।